নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে রবির কন্যা রাশিতে গোচর। লগ্ন ওয়াইজ তার সব লগ্ন না হলেও কিছু স্পেসিফিক লগ্ন ওয়াইজ বলে দেওয়া চেষ্টা করব। তার সাথে গুরু শৌরী যোগ নিয়ে কিছু মানুষ প্রশ্ন করেছেন, তার উপর যদি সময় থাকে তার উপরেও লাস্টে কিছু বলার চেষ্টা করবো। এই তিনটে টপিক মেইনলি রিকনসাইল করেই বলবো। তো অনুষ্ঠান একদম ডিরেক্ট শুরু করার আগে আপনাদের যেরকম রোজ বলি আজকেও সেরকম বলছি যে দয়া করে শেয়ার করবেন। প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন, বাট শেয়ার করবেন। আর মানে যত বেশি ইনঅ্যাক্সেসিবল লোক আছে তাদের কাছে যদি যেতে পারেন তাহলেই সেটা বেটার হয়, মানুষ যাতে শুনতে পারে। কারণ এখনও অনেক মানুষ কিন্তু ফোন করে বলেন যে দেখতে পারি না, বিশেষ করে একটু যারা এজেড হন তারা কিন্তু এই কমপ্লেনটা করেন। আমাকে বহু মানুষ ফোন করে বলেন যে আপনার কথা শোনা যায় না। হ্যাঁ, সাউন্ড নিয়ে একটা প্রবলেম আছে, সেটা আমি কনসিডার করে নিচ্ছি, কিন্তু একদম শোনা যায় না সেটা নয়, আবার খুব বড় ভালো করেও শোনা যায় না এরমও নয়। তো একটু ম্যানেজ করে নিন, আমি চেষ্টা করছি ডিভাইসটা ঠিক করার কিছুদিনের মধ্যে। যাই হোক, একদম ডিরেক্ট আলোচনায় চলে যাই। আমি আজকে রেকর্ড করছি 16 তারিখ, 17 তারিখ 17/9/2021, অর্থাৎ আজকে যখন রাত্রিবেলা 12টা বেজে যাবে, 12টার পরে প্রায় 1টার কাছাকাছি কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে রবি সিংহ রাশি তার মূল ত্রিকোণ ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশিতে থাকবে। অর্থাৎ এই এক মাস এই রাশিতে গোচর করবে আগামী মাসের 17/10/2021 বেলা 1:42 পর্যন্ত। তো এই গোচরের মধ্যে কি কি ফল দেবে তার উপরই মুখ্যত আলোচনা করব এবং অ্যাবস্ট্রাক্ট আলোচনা করব ইনিশিয়ালি। দেখুন, রবি তার নিজস্ব ঘর ছেড়ে, এটাকে বলা যায় রবির বলস্থান, অর্থাৎ রবির বলবৃদ্ধিকারী ঘর। একদম ইনিশিয়াল অ্যাস্ট্রোলজি যারা দেখেছেন বা শিখছেন তারা দেখবেন যে দুভাবে বল বৃদ্ধি করা হয়। কখনো বলা হয় মীন রাশির 20 ডিগ্রি থেকে মোটামুটি অশ্লেষা নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ মীন রাশির 27 ডিগ্রি নক্ষত্র থেকে আবার বুধের 9 নম্বর নক্ষত্র পর্যন্ত, এটা হচ্ছে রবির বলবৃদ্ধিকারী ঘর, কারণ রবি তার ঘরে প্রবেশ করে। আবার এক শ্রেণীর পণ্ডিতরা এই মতের সম্পূর্ণ উল্টো মত পোষণ করেন। বিশেষ করে পরাশরী ঘোড়া যেখানে বলা আছে সেখানে আছে যে রবি মঘা নক্ষত্রের মোটামুটি 2 চরণ ক্রস করার পরে, 6:40 ক্রস করার পরে মকর রাশির প্রায় 10 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ রবির নক্ষত্রটা পর্যন্ত রবি তার বল সঞ্চয় করে। অতিরিক্ত বলই থাকে এ সময়। আমি ধরে নিতে পারি পঞ্চম হাউস পর্যন্ত রবি বলি থাকে, কিন্তু এখানে বেশ কিছু নবাংশ আছে যে নবাংশে কিন্তু রবি একটু দুর্বল, কথাটা বলা ঠিক নয়, রবি একটু নিজেকে সেভ করে পাস করে নেয়। কিছু ডিসক্রিপেন্সিস আছে, সেগুলো নিয়ে পরবর্তীকালে বলার চেষ্টা করব ডিসক্রিপেন্সিসগুলো অ্যাকচুয়ালি কী। কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবেন যে মুখ্যত মকর রাশি এবং মীন রাশি এই দুটো যে নবাংশ আছে, রবি যখন যখন এই দুটো নবাংশ দিয়ে পাস করবে, অর্থাৎ 80 ঘন্টা করে, এই 80 ঘন্টা করে রবি যখন মকর রাশি এবং মীন রাশি দিয়ে পাস করবে, প্রত্যেক মোটামুটি একবার একটা ঘরে থাকে 9টা ঘর, মানে 9টা নবাংশ, তারপরে হচ্ছে আর একটা ঘরে 10 ডিগ্রি পর্যন্ত হলে আরও 3টে, মানে 12টা নবাংশ হয়ে যাচ্ছে। 12টা নবাংশের মধ্যে রবি দুবার এই মানে একবার হচ্ছে আমার চন্দ্রের নবাংশে থাকবে, একবার হচ্ছে শনির নবাংশে থাকবে। এই দুটো নবাংশে কিন্তু স্যাটার্ন, অর্থাৎ যদি পরিষ্কার বলা যায় 40 দিনের মধ্যে, প্রত্যেক 40 দিনের মধ্যে প্রায় 6.5 দিন এরকম থাকে, যেই 6.5 দিন কিন্তু রবি একটু বলা যেতে পারে একটু এম্বারেসড সিচুয়েশনে থাকে। সবই রাজার ঘর, কিন্তু ঘর হলেও সেইখানে রবি একটু আনকমফোর্টেবল থাকে। কেন থাকে, কিভাবে থাকে, আমি এত বিশদ ব্যাখ্যায় ইমিডিয়েট যাব না, তাহলে আলোচনাটা ডাইভার্জ করে যাবে। তো যাই হোক,
রবি কন্যা রাশিতে যখন প্রবেশ করবে, কন্যা রাশির যেখান থেকে নবাংশ শুরু হবে সেটা হচ্ছে মকর, এবং যেখানে শেষ হবে সেটা হচ্ছে কন্যা রাশি। তো বুঝতেই পাচ্ছেন এখানে দুটো ঘরকেই সে ক্রস করবে। প্রথম 3 দিন 8 ঘন্টা সে মকর রাশির নবাংশে থাকবে, এবং শেষ 3 দিন 8 ঘন্টা মকর রাশির নবাংশে থাকবে। তো এই হিসেবে এই প্রথম অর্থাৎ গোচর যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে পরবর্তী 3 দিন 8 ঘন্টা এবং তার পরবর্তীকালে 3 দিন 8 ঘন্টা কিন্তু একদম শেষ। যদি আমি দিন হিসাবে বিচার করি তাহলে সেটা 14 তারিখ রাতের দিক থেকে 15, 16, 17 এই সময়টা পর্যন্ত রবি একটু এম্বারাসিং সিচুয়েশন দিয়ে ফেস করবে। তো যাই হোক, এই আলোচনাটা শুরু করে দিয়েছি অলরেডি। যেহেতু রবির এখানে গোচরের স্পেশালিটি কি আছে, দেখুন প্রথম 10 ডিগ্রি পর্যন্ত রবি নিজের নক্ষত্রে থাকে, সুতরাং তার বলবত্তা নর্মালি থাকবে। কেন থাকবে? কারণ নিজের ঘরের কাছাকাছি আছে, নিজের ডোমেইনের কাছাকাছি আছে, এটা 1 নম্বর। রাজা তার রাজধানীতে বসে রাজ্য শাসন করে এবং রাজধানীর তিনি কাছাকাছি আছেন। তার মানে কি এটা যে দূরে গেলে তিনি বলহীন হয়ে যাবেন, এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। সৌরজগতের মধ্যে সবকটা গ্রহ নিজস্ব কক্ষপথে মানে যে পরিভ্রমণ করছে সূর্যের চারিদিকে, সেটা সূর্য আছে বলেই পরিভ্রমণ করছে। সে প্লুটো অত দূরে আছে কিন্তু তাও সে পরিভ্রমণ করছে। সূর্যই তো তার দুটো যে ফোর্স আছে, একটা সেন্ট্রিফিউগাল একটা সেন্ট্রিপিটাল, এই দুটো ফোর্সকে ব্যালেন্স করেই তো গ্রহগুলো ঘুরছে। সূর্য যদি না থাকতো তাহলে তো সব গ্রহগুলো না থাকতো, মানে সেখানে হঠাৎ করে সূর্য যদি বলহীন এবং আকর্ষণবিহীন হয়ে যায় তো সব গ্রহগুলোই তার ঘাড়ের ওপর এসে পড়বে বা কোথাও ছিটকে বেরিয়ে যেতে পারে কক্ষপথ থেকে, দুটোই ঘটতে পারে। তো রবি আছে বলেই ঘুরছে, তো রবি যেখানেই থাক না কেন বলহীন হওয়ার কোনো প্রশ্ন নেই। সমস্ত ডেমিগডসকে ভগবান একটি আয়ু দিয়েছে, তো সূর্যকেও একটা আয়ু দেওয়া আছে। সেই আয়ু পর্যন্ত তো সে অবশ্যই জীবিত থাকবেন এবং এই সৌরজগৎ ততদিন পর্যন্ত মোটামুটি লাস্টিং করবে। যদি একান্ত মানে অন্তত পৃথিবীর কথা বলতে পারি, গাছপালা সব কেটে একেবারে নষ্ট যদি না করে দেওয়া হয়, তো অর্থাৎ আমাদের যে শৃঙ্খল আছে সেটা খাদ্য শৃঙ্খল আছে, আমাদের যে নর্মাল বায়োডাইভার্সিটি আছে সেটা যদি নষ্ট না করে দেওয়া হয়, নষ্ট কে করবে? আমরাই করব। যদি না করে দেওয়া হয় তাহলে সেটা তার মতনই চলবে যতটা আয়ু দেওয়া আছে। এবার এখানে থাকাকালীন কি সুবিধা অসুবিধা হতে পারে, দেখুন রবি কন্যা রাশিতে অন্তত প্রথম 20 ডিগ্রি পর্যন্ত কিন্তু, এবার আমি নবাংশ ছেড়ে দিচ্ছি, নর্মাল ঘরের দিকে আসছি। রবি প্রথম 20 ডিগ্রি পর্যন্ত কিন্তু বলি থাকে মানে রবির তেজ প্রচুর থাকে। তারপরে যেটা কি হয়, শুক্রের ঘরের একটা প্রাধান্য পেতে থাকে, চন্দ্রের নক্ষত্রেরও শেষ নবাংশে চলে যায়, তারপরে মঙ্গলের নবাংশ আস্তে আস্তে পেতে শুরু করে। এই মঙ্গলের যে নবাংশটা আছে যে মানে চিত্রা নক্ষত্র যেটা আছে, এই চিত্রা নক্ষত্রের বিস্তার দুটো করে ঘর আছে, এ ঘরে 6 ডিগ্রি 40, ও ঘরে 6 ডিগ্রি 40। তো এই সিচুয়েশনে কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু কখনই খুব কমফোর্টেবল একটা নক্ষত্র নয় রবির ক্ষেত্রে। তার কারণ এই পজিশনটায় বর্তমানে বুধ বিচরণ করবে। এবার আপনি বলবেন বুধ বিচরণ করা তো বেটার, হ্যাঁ বুধ বিচরণ করা বেটার, কিন্তু বুধ বকরি হয়ে যাবে এ সময়, বুধ বকরি হয়ে যাবে। তার ফলে রাজার যে বক্তব্য অর্থাৎ তার যে প্রোক্লামেশন, তার যে অর্ডার, সেই অর্ডারটা প্রপারলি ফলো থ্রু হবে না, অর্থাৎ সেটা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাবে না। বুধ এবং রবি কখনো মানে দুদিক থেকে যদি বিচার করেন তাহলে তার একটা ব্যান্ডউইথ আছে, তার বাইরে তারা কখনো যেতে পারে না, এটা সবসময় কনস্ট্যান্ট। রবি বুধ শুক্র মোটামুটি 72 ডিগ্রি, অর্থাৎ এদিকে 36 ওদিকে 36, এর বাইরে কখনো যায় না, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার পার্ট ছাড়া। বুধের তো প্রশ্নই নেই। তো সেই হিসেবে খুব সিম্পলি চিন্তা করুন, আজকে যদি ভাবেন তো 17 সেপ্টেম্বর আমি যদি ধরে নিই যেদিন রবির গোচর হচ্ছে, সেদিন বুধ আছে 26 ডিগ্রিতে, তো রবি তখন ঢুকে যাচ্ছে। তো এই 26 ডিগ্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম ডিফারেন্সটা, কারণ রবির এখন যা গতি আছে সেটা বুধের থেকে বেশি আছে, বুধের গতি এখন 1 ডিগ্রির থেকে কম আছে। তো তার ফলে বুধ আর রবির এই 26 ডিগ্রি ব্যারিয়ারের বাইরে যেতে পারবে না। রবি এগোতে থাকবে, এবার বুধ কমতে থাকবে আস্তে আস্তে, একটা সময় আসবে যখন বুধকে ক্রস করে চলে যাবে। যাই হোক, এগুলো ফেনোমেনন, কিন্তু এটা করলে কি হয়, এটা করলে এটাই হয় যে
ব্যাপারটা কি হয়, আমরা যখন কোনো কথা বলি সেটা ফরওয়ার্ড মোশন হয়, সামনের দিকে যায় সেটা। বুধ যখন অল্প গতিতে থাকে, মন্দ গতিতে থাকে বা পরিষ্কারভাবে বক্র গতিতে থাকে, তখন প্রোক্লামেশনটা ইকো হয়, উল্টো দিকে আসে। অর্থাৎ রাজা বা কোনো গৃহস্বামী বা গৃহপত্নী তিনি যে সংসার চালাচ্ছেন বা অন্যান্য যে সিস্টেমটা ড্র করছেন, সেখানে কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্যের ফলো থ্রুটা প্রপারলি হতে চায় না। এটাই হচ্ছে মেন ব্যাপার। তিনি যে বক্তব্যটা বলবেন সেটা ঠিক বলবেন কি ঠিক বলবেন না সেটার বিবেচনায় আমি যাচ্ছি না, তার বক্তব্যটা ফলো থ্রু হয় না, এটা 1 নম্বর। নাম্বার 2, মঙ্গল সাথে সাথে রয়েছে, একসাথে। মঙ্গল এখন রয়েছে 7 ডিগ্রিতে, তো রবি ক্রস করে যাবে মঙ্গলকে কিছুদিনের মধ্যে। তো ক্রস করে যাওয়ার পরে মানে এই যে সময়টা যখন রবি আছে, রবি আর মঙ্গলের মধ্যে, এবং মঙ্গল অলরেডি আপনারা জানেন সেটা হচ্ছে অস্তমিত আছে। তো রবি মঙ্গল বুধ একসাথে থাকা মানে রবির মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি তেজ চলে আসা, যেই তেজটা আবার হঠাৎ করে 20 ডিগ্রি ক্রস করার পরে কিছুটা ডিফাং হবে। আমি দুটো পার্টেই বলবো। প্রথম 20 দিন পর্যন্ত কি হবে, তেজটা অত্যাধিক থাকবে, অর্থাৎ মানুষের মধ্যে অত্যাধিক ইগো, সেন্ট্রালাইজড ইগো না ব্রেক করা। অর্থাৎ আমি বুঝতে পারছি আরেকজনের কাছে গেলে আমার ম্যাটারটা সলভ হতে পারে, কিন্তু আমি যাব না সেখানে। নিজের মধ্যে ইগোসেন্ট্রিক হয়ে থাকা, বিশেষ করে যাদের ছকে রবির প্রাধান্য বেশি আছে তারা কিন্তু বেশি পরিমাণে ইগোসেন্ট্রিক হয়ে থাকবে। 2 হচ্ছে সোর্স অফ মানি একদম ড্রেইনড হয়ে যাবে, মানি আসতে দেবে না। মানে কেউ যদি এক্সপেক্ট করেন, স্যালারিড পার্সনদের ক্ষেত্রে আমি বলছি না, কোনো বিশেষ করে কোনো একদম পাকাপোক্ত কোনো অর্গানাইজেশন হলে আমি বলছি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে যারা ধরুন কোনো গঠনমূলক মানে কোনো একটা বিধিবদ্ধ সংস্থায় যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কি হবে, স্যালারিটা তো আর কমবে না, কিন্তু এক্সপেন্ডিচারটা বেড়ে গিয়ে তাদের ভারসাম্য বিঘ্নিত করবে, অর্থাৎ ক্রাঞ্চ অফ মানি করবে এখানে রবি অ্যাকচুয়ালি। আমি গতদিন আপনাদের আলোচনায় বা রবি নিয়ে যখন সিংহ রাশিতে আলোচনা করেছিলাম, আপনাদের বলেছিলাম যে রবি হচ্ছে কলিযুগে শুধুমাত্র খ্যাতি নয়, খ্যাতি আমাদের কিসে থেকে আসে, খ্যাতি আমাদের এডুকেশন থেকে আসে, খ্যাতি আমাদের কোনো একটা কর্মকুশলতা থেকে আসে, অনেক কিছু, অনেক জ্ঞান বুদ্ধি, মেনলি তো জ্ঞান থেকে আসে। কিন্তু কলিযুগের যে খ্যাতিটা সেটা অর্থ থেকে আসে, অর্থাৎ ধনী লোক। রাজা অনেক ধনী বলে রাজার গুরুত্ব ছিল এরকম নয়, রাজা অ্যাকচুয়ালি যে রোলটা প্লে করতো সেটা হচ্ছে গার্জিয়ান, একটা সোশ্যাল গার্জিয়ানের রোল প্লে করতো, সমাজটাকে সে সঙ্গবদ্ধ করতো, সকলের সমস্যা দুর্দশায় রাজা অন বিহেভ অফ দ্য পিপল, তার সাবজেক্ট সে প্লে করতো, সেই জন্য তার সম্মান ছিল। বৈভব তো অনেক ব্যবসায়ীরও থাকতে পারে, হয়তো রাজার থেকে কম আছে কিন্তু আছে কিছু, তার মানে এটা নয়, কিন্তু রাজার রোলটা এখানে গুরুত্বপূর্ণ, সেই কারণে তিনি সম্মানিত ছিলেন সবার কাছে, পিতার রোলটা প্লে করতেন তিনি। তো সেটা কি হয়, এইখানে রাজার সাথে কলিযুগের ক্ষেত্রে যেটা জড়িত, চন্দ্র এবং রবির সাথে কিন্তু মানিও জড়িত থাকে, একদম পরিষ্কার ব্যাপার। তো মানি ক্রাঞ্চ হবে এই সময়, একদম স্পেসিফিক বলছি, আপনারা একদম মিলিয়ে নেবেন। এই ফলটা দেওয়া শুরু করেছে 26শে অগস্ট থেকে, তারপর থেকে যত ডিলেড হবে তত মানি ক্রাঞ্চ হবে, পয়সা আসবে না। আপনার যেটা একদম কনসার্নড মানি, যে আমার আজ সকালবেলা আপনি জানেন আমি এর থেকে 5,000 টাকা পেতে পারি, তো দেখবেন সেই টাকাটা আসলো না কোনো কারণবশত। এমন নয় যিনি দিতে চাইছেন তার মধ্যে কোনো নেগেটিভ জিনিস আছে, তিনিও দিতে ইচ্ছুক, কিন্তু এমন একটা সার্কামস্ট্যান্স তৈরি হবে যে ব্যাপারটার মধ্যে কমিউনিকেশনটা হবে না। আমি এটাই বলছিলাম যে বুধ যেহেতু তার নেগেটিভ ইফেক্ট দেওয়া শুরু করে দিয়েছে, কমিউনিকেশন গ্যাপ শুরু করে দিয়েছে, সুতরাং আপনার রবি কি করে, রবি নিজে তো কাজ করবে না, রবি টেন্টাকেলস দিয়ে কাজ করায়, তার চাকর আছে কাজ করে দেওয়ার জন্য, রাজার যেরকম থাকে একদম পাবলিক সার্ভেন্ট। তো সেই হিসেবে তিনি কাজ করে দেওয়ার জন্য অনেক লোক পোষেন। বাড়িতেও মনে করুন পিতা বা মাতা ছেলে মেয়েকে বলে যে এটা করে দে বা ওটা করে দে। এখানে সার্ভেন্ট কথাটা বলাটা হয়তো ডিরেগেটরি, কিন্তু আমি নর্মালি বলছি, এটা আদেশ করেন, সেই আদেশটা আমরা প্রত্যেকেই কম বেশি পালন করি। তো সেই হিসেবে এই জায়গায় একটা গ্যাপ তৈরি করবে রবি এখানে, হয়তো সে সেটা বুঝবে না বা মিসকমিউনিকেটেড হবে। এবং মানির ক্ষেত্রেও তাই, বুধ কিন্তু ট্রেড, বুধ কিন্তু আমাদের ব্যবসা, বুধ কিন্তু উপস্থিত বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ড,
এই সব কিছুর জায়গায় সমস্যা তৈরি করবে। তার ফলে প্রত্যেক মানুষের মধ্যে ডাইলেমা প্রচুর জন্মাবে। বুধ যখন স্লো হয়ে যায় বা বকরি হয়ে যায়, তখন সে যেটা তৈরি করে, বুধ ডাইলেমা কারক গ্রহ। আপনাদের অনেকবার আলোচনায় আমি বলেছি যে বুধের 1 বছর 1 দিনের থেকে কম সময় ঘটে, অর্থাৎ বুধ নিজের অ্যাক্সিসে যত সময় ঘোরে, বুধ সূর্যের চারিদিকে তার থেকে কম সময় ঘোরে। তার ফলে কি হয়, বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটা পুড়ে যায় একেবারে, আর উল্টো দিকটা একদম ঠান্ডা থাকে। তো তার ফলে কি হয়, এটা একদম প্রাকৃতিকভাবে ডুয়ালিটিকে নির্দেশ করে, অর্থাৎ একটা গ্রহ, একটা ছোট গ্রহ, সেই গ্রহের একটা দিক মারাত্মক গরম, সেটা সূর্যের একদম কাছে আছে এবং সূর্যের দিকে আছে, আরেকটা দিক প্রচণ্ড ঠান্ডা। এটা ডুয়ালিটি নির্দেশক। এবং বুধের সব থেকে অ্যাক্টিভ ঘর কোনটা না, মিথুন। বারবার বলেছি, যে ঘরের মধ্যে ডাইভার্সিফিকেশন থাকে। কন্যা রাশির মধ্যে অনেক বেশি লজিক থাকে এবং তার মধ্যে একটা ইউনিসেন্ট্রিক কাজ করার প্রবণতা থাকে। কিন্তু ডাইভার্সিফিকেশন যদি বলেন, তাহলে কিন্তু সেটা সবসময় এসের মধ্যে বেশি থাকে, আমাদের আমাদের মিথুনের মধ্যে, জেমিনাইয়ের মধ্যে বেশি থাকে। তো সেই হিসেবে বুধ এখন স্লো হচ্ছে, তার ন্যাচারাল ভেলোসিটি থেকে স্লো হচ্ছে। তো তার ফলে রবির যে অ্যাকচুয়াল প্রোক্লামেশনগুলো, সেগুলো বুধ প্রপারলি দিতে পারবে না। সেটা ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ মেসেজ, ইন টার্মস অফ কমিউনিকেশন, শরীরের ক্ষেত্রে নার্ভের সমস্যা, রক্ত সঞ্চালনের সমস্যা, এই জায়গায় প্রবলেম তৈরি করবে। বন্ধুত্বের মধ্যে একটা ব্রিচ অফ ফ্রেন্ডশিপ হতে পারে, কারণ শুক্রের ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল বসে রয়েছে। তো শুক্র হচ্ছে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি এবং আয়েশ আরামে জীবন কাটানোর প্ল্যানেট। তার দ্বাদশে যখনই মঙ্গল থাকবে, সে সবসময় চেষ্টা করবে যে সেই এফেক্টটা যত দেরিতে আসে ততই ভালো। মানে শুক্র একটু এম্বারেসড হয়ে যায় মঙ্গল দ্বাদশে থাকলে। যদিও দেখবেন কালপুরুষের একদম দ্বাদশ এবং সমসপ্তমের ঘর শুক্র মঙ্গল, কিন্তু প্রবলেমটা হয় যখন গোচরে থাকে এবং সমগতি সম্পন্ন থাকে। তো সেক্ষেত্রে কিন্তু একটু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিতে অভাব দেয়, কারণ রবিও তো থাকবে শুক্রের দ্বাদশে, সেই জায়গাটাও কিন্তু প্রবলেম করে। রবির পোস্টিং কিন্তু মানে রবি থেকে যদি কল্পনা করেন, তাহলে 3rd আর 10th, তো সেক্ষেত্রে শুক্র তার 3rd হাউসেই আছে ন্যাচারালি, কিন্তু রবি তার দ্বাদশে চলে এসছে, বা রবি থেকে গণনা করলে রবির দ্বিতীয় শুক্র আছে। তো সেটা কিন্তু একটু এম্বারেসিং সিচুয়েশন। এম্বারেসিং মানে কি, সে সব জায়গায় রুল করার চেষ্টা করবে, আর শুক্র কোনো রকম নীতি পছন্দ করে না, অর্থাৎ যে কোনো জায়গায় সে লজিকলেস কন্ডিশনটাকেই বেশি পরিমাণে শ্রেয় সবসময় সে চেষ্টা করে। এই জায়গাটা কনফ্লিক্ট আছে। কিন্তু মানিটারি জায়গাটা আমি প্রত্যেককেই বলবো, পয়সা খরচা করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে আগামী 1টা মাস একটু সাবধানে থাকবেন। এর মধ্যে অনেকগুলো ইনসিডেন্ট হবে, এর মধ্যে মঙ্গল বেরিয়ে যাবে, শনি ডাইরেক্ট হয়ে যাবে, এর মধ্যে বুধ বকরি হয়ে যাবে 27 তারিখে, এবং বুধ আবার নেমে আসবে রবির ঘরে। তো রবি যেদিকে যাবে, বুধ তার উল্টো দিকে যেতে থাকবে। এক সময় এমন একটা হবে যে একটা ক্রসিং হবে। তো সেই সিচুয়েশনে গিয়ে দেখবেন যে অত্যন্ত বাজে রকম কমিউনিকেশন প্রবলেম সৃষ্টি হবে। অলরেডি স্টার্ট হয়ে গেছে, বেশ কিছু ইন্ডিকেশন পাওয়া গেছে। তো এই জায়গায় হবে কমিউনিকেশন, কিন্তু বর্তমান যুগের ক্ষেত্রে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাদের মধ্যে ভার্বাল কমিউনিকেশন আছে, আমরা নন ভার্বাল কমিউনিকেশনেও কাজ করি প্রচুর জিনিস, কিন্তু আমরা যদি আমাদের বক্তব্য ভাব যদি পরিষ্কারভাবে বোঝাতে না পারি, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। কারণ রবি থেকে 5th হাউসে স্যাটার্ন আছে এবং সে বকরি আছে, যদিও ডাইরেক্ট হয়ে যাবে, এবং দ্বাদশপতি, রবির দ্বাদশপতির নক্ষত্রে শনি আছে এবং 5th হাউসে আছে। তারপরে রবির যে ডেভেলপমেন্ট পার্টটা, সেই ডেভেলপমেন্ট পার্টটা কিন্তু কম্পারেটিভলি কমিয়ে দেবে। যদিও বৃহস্পতি ঢুকবে, কিন্তু বৃহস্পতি অলরেডি ঢুকে গেছে গতকাল। আজকে ডিগ্রি দেখলাম নিয়ার অ্যাবাউট প্রায় 29°50' মতন চলে এসছে আমি যখন প্রোগ্রাম করছি। তো 10 মিনিট নেমে এসছে। তো রবি থেকে 5th হাউসে রয়েছে, মানে রবির গোচর থেকে রয়েছে, মানে থাকবে আজকে রাতের পর থেকে। কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতি বেশি দূর নামবে না। বৃহস্পতি রবিকে বেশিক্ষণ, রবি তো 4-5 দিনের মধ্যেই 4-5 ডিগ্রি ক্রস করে চলে যাবে। তো বৃহস্পতির যে জোনটা, যে জোনের ওপরে বৃহস্পতি হাইলাইট করবে, সেটা মোটামুটি রবির ঘরের ধরুন 26 ডিগ্রি থেকে বুধের ঘরের মোটামুটি 4 ডিগ্রি পর্যন্ত, এর মধ্যেই হাইলাইটটা হবে। তো তার মধ্যে থেকে বেরিয়ে যাবে রবি। তার ফলে খুব একটা বৃহস্পতি হেল্পফুল হবে না,
যদিও তথাকথিত আমাদের ফলিত জ্যোতিষ অনুসারে এটাকে বলা যেতে পারে যে পঞ্চমে বৃহস্পতি আছে, কিন্তু রবি থেকে 9th হাউসে রাহু আছে, এটাও মাথায় রাখতে হবে। রাহু যেখানে রয়েছে রবি থেকে 9th হাউসে, তো রবির নর্মাল ন্যাচারাল ঘর 9th হাউসকে মঙ্গল, সে মঙ্গল রবির সাথে আছে, ঠিক আছে, কিন্তু রবির ওপরে দৃষ্টি রয়েছে রাহুর। রাহুর দৃষ্টি যখনই থাকবে, রবি যাকে নিয়ে সব থেকে বেশি এম্বারেস থাকে সে হচ্ছে রাহু। কারণ রবির মেন উদ্দেশ্যটা কি, মানুষের যশ বা খ্যাতি কখন আসে। আমি খুব একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, কারোর যদি ব্যক্তিগত স্তরে খারাপ লাগে তো আমি ক্ষমা প্রার্থী উদাহরণ দেওয়ার আগে। দেখবেন যে যারা ধনী ব্যক্তি হন, খুব রিচ পার্সন হন, অধিকাংশ ক্ষেত্রেই তারা দেখবেন খুব গ্ল্যামারাসও হন। ন্যাচারাল ব্যাপার, তাদের টিপটপ থাকতে হয়, অনেক গুরুত্বপূর্ণ মিটিং তাদের যেতে হয়, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়। তো আমি দু একজনকে সামনে থেকে মানে অনেকটা দূর থেকেই আর কি তাদের দেখেছি, তারা খুব চকচকে হয় আর কি। তো এই যে শাইনিং ব্যাপারটা থাকে, এটাও কিন্তু আর 5টা লোকের থেকে ডিফারেন্স করে দেয়। বা কোনো সিনেমা জগতের কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আপনি দেখবেন, তারা আমাদের মতন 5টা লোকের থেকে অনেক ডিফারেন্ট হয়, কারণ তাদের ওটাই পেশা। তো সেই হিসাবে তাদের রাখতে হয়। কিন্তু আমি বলছি এক্ষেত্রে রবি, আমি কিন্তু বলেছি কোনো একজন ব্যবসায়ী, অন্য কোনো কিছু বলিনি, কোনো একজন খুব কলকাতা পৃথিবীর একজন রিচেস্ট ব্যবসায়ী, তো বা একজন সাধারণ মানের ব্যবসায়ীও যদি হয় আমাদের থেকে অনেক উচ্চমানের, তার কিন্তু দেখবেন গ্ল্যামার ব্যাপারটা থাকে। মানে আপনারা কিন্তু কখনো ভাববেন না যে গাত্রবর্ণের সাথে গ্ল্যামার যুক্ত থাকে। মানে মানুষের একটা প্রেজেন্টেশন এমন থাকে না যেটা আর 5জনের থেকে তাকে ডিফারেন্স এনে দেয়। তো সেই হিসাবে সেই মানুষটিকে কিন্তু এনে দেবে। তো সেটা কি, তার মধ্যে থেকে একটা ঔজ্জ্বল্য বেরোয়, একটা জ্যোতি বেরোয়, আমরা মনে করি এরকম একটা নর্মালি। অ্যাকচুয়ালি সেই জ্যোতিটা তার নষ্ট হয়ে যায়। তো রবির অ্যাকচুয়ালি যে তার যে ফোকাসটা থাকে সেটা এই জ্যোতিটার সাথে থাকে, সেটাকে রাহু সাবমার্জ করে দেয় অ্যাকচুয়ালি। এবং রাহুও দেখুন রবির দ্বাদশপতির নক্ষত্রে বসে রয়েছে, যদিও বেশি দিন থাকবে না, কিন্তু এই গোচরের একটা সিংহভাগই থাকবে কিন্তু সময়। তো সেই হিসাবে রবিও কিন্তু তার যে কোয়ালিটি আছে সেটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে সাবমার্জড হয়ে থাকবে এখানে। রবি যখন রাহুর দ্বারা কোনো কারণে সাবমার্জড হয়ে থাকে তখন কি হয় অ্যাকচুয়ালি, রবির যে গুণ, রবির গুণ কি, রবির খ্যাতি, সেই খ্যাতিটা নষ্ট হয়। তো কার ক্ষেত্রে বেশি পরিমাণে নষ্ট হবে, যারা পাবলিক রিলেশনের কাজ করে, যাদের পিপল টু পিপল কন্ট্যাক্ট আছে, যারা বিভিন্ন সামাজিক রাজনৈতিক তথা বিভিন্ন রকম সরকারের অনেক উচ্চ পদাধিকারী ব্যক্তিবর্গ আছেন যারা, তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, ছক অনুসারে দেখতে হবে, কিন্তু একটুখানি তাদের কোনো কারণবশত একটু স্লাইট ডিফেম হওয়ার একটা মানসিকতা থাকে নিশ্চয়ই। রবি একটা খুব দ্রুত গতিশীল চলে যাবে, খুব তো লং টার্ম এফেক্ট দেবে না, কিন্তু সামান্য একটু দিতে পারে। রবি অ্যাকচুয়ালি তার বক্তব্য যেটা দেবে, অর্থাৎ রাজার তার বক্তব্য ছাড়বে এবং সেই বক্তব্যটা অন্যান্য প্ল্যানেটরা সেটা এক্সিকিউট করবে। সেই এক্সিকিউশনের জায়গাটার মেন কে, তার মাইক কে, তার অ্যাকচুয়ালি মানে লিখে দেওয়া পত্র, তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে সে হচ্ছে বুধ। সে বকরি হয়ে থাকবে এবং বা বকরি হওয়ার মতন জায়গায় হবে, ফলে সে প্রপার্টি লেখার মতো বা প্রপার্টি প্রক্লেইম করার মতো জায়গায় থাকবে না, তার ফলে তার ইন্টারপ্রিটেশনটা ভুল হবে। তো সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতেও একটুখানি দুর্বল হবে। সেটা বাড়ি থেকে, বাড়িগুলোকে যদি একটা করে কোষ হিসাবে দেখেন এবং সমগ্র পৃথিবীকে যদি একটা পুরো বডি হিসাবে দেখেন, তো প্রত্যেকটা সেলেই কম বেশি, কারণ প্রত্যেকটা বাড়িতেই, সেটা একটা নিউক্লিয়ার ফ্যামিলি হোক বা বড় এক্সটেন্ডেড ফ্যামিলি হোক না কেন, সেখানে কেউ তো থাকেন যিনি একজন গৃহপতি বা গৃহপত্নীর ভূমিকা পালন করেন। তো তার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হবে। অ্যাজ এ হোল রবির এই গোচর কিন্তু খারাপ নয়, অনেক অনেক রোগের থেকে হিল করাবে। স্পেশালি যাদের, আমি কিছু ক্রনিক প্রবলেমের কথা বলছি, যাদের ক্ষেত্রে মনে করুন স্কিন ঘটিত প্রবলেম আছে, যাদের মাথাতে অত্যন্ত ড্যান্ড্রফ হয়, চুল উঠে যায়, সেই জাতীয় প্রবলেম থেকে কমাবে। ঠান্ডা লাগার প্রবণতার মধ্যে কিছুটা হ্রাস টানবে, কমাতে পুরোটা পারবে না, কারণ বুধ অ্যাকচুয়ালি বকরি হতে থাকবে শুক্রের ঘরে গিয়ে, এবং শুক্র অ্যাকচুয়ালি বসে রয়েছে ওখানে, কিন্তু কিছুটা হ্রাস টানবে, অন্তত চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করবে। সেটা বৃহস্পতিও করবে, হ্যাঁ, তার সাথে ধরিত্রীকে সিক্ত করবার চেষ্টা করবে। এবং
এবছর যা মানে প্ল্যানেটারি মোশন মুভমেন্ট যেভাবে আছে অন্যান্য প্ল্যানেটের সাপেক্ষে এবছর প্রচণ্ড ঠান্ডা পড়বে, মানে অত্যাধিক ঠান্ডা পড়বে। গত বছরও পড়েছিল, পৃথিবীর কোল্ডেস্ট একটা সময় গেছিল। আমাকে বহু মানুষ বলেছিল যে কলকাতায় তো সেভাবে ঠান্ডা পড়েনি। তো ঠান্ডা যে প্ল্যানেট দেয় সেটা বড় প্ল্যানেট দেয়। বড় প্ল্যানেটের মান্ডেন জ্যোতিষ অনুসারে তার একটা এক্সক্লুসিভ পার্ট থাকে, অর্থাৎ সমগ্র পৃথিবীব্যাপী। গত বছরের পৃথিবীর সবার কাছেই এখন একটা প্রায় স্মার্টফোন আছে। গত বছর পৃথিবীর টেম্পারেচারটা মেপে দেখবেন, মোটামুটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চ পর্যন্ত দেখতে পারেন, দেখবেন অ্যাভারেজ ঠান্ডা বেশি ছিল। মানে অ্যাভারেজ ঠান্ডা বেশি ছিল মানে কম ছিল, বেশি ঠান্ডা পড়েছিল। তো এবছরও কিন্তু তার পিছপা হবে না, ঠান্ডা অত্যন্ত পড়বে। তো তার ফলে এই সময় পৃথিবীকে সিক্ত করবে এখানে যে প্ল্যানেট পজিশনটা রয়েছে, এবং একটু জলীয় বাষ্পপূর্ণ ওয়েদার যে সময় এটা হয় ভাদ্র মাসে, আমরা ভাবি আশ্বিন মাসে কিছুটা কেটে যাবে, কিন্তু সেটা কিন্তু কাটতে কাটতে 7-8 তারিখ নিয়ে নেবে অক্টোবর মাসে, তার আগে কাটতে পারবে না। মানে রবিকে 20 ডিগ্রি ক্রস করতে হবে, তারপরে সিচুয়েশন একটুখানি এই দিকে মানে চিত্রা নক্ষত্রের দিকে যত যাবে তত এই সিচুয়েশনটাকে হেল করতে পারবে। বাট চিত্রা নক্ষত্রে রবির কিছু নর্মাল এ থাকে, ব্লাড প্রেশার রিলেটেড যাদের প্রবলেম আছে, বা যারা একদম কোর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করেন বা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। মানে 13টা দিন যতদিন চিত্রা নক্ষত্রে থাকবে, সে সময় কিন্তু কিছু উল্টোপাল্টা ডিসিশন হয়ে যেতে পারে। মঙ্গলও কাছাকাছি থাকবে বা দ্বাদশে থাকবে, এবং মঙ্গল এ সময় অস্তমিত থাকবে। মানে রবির যিনি সেনাপতি, তিনি রবির সাথে থাকবে, কিন্তু তিনি ওন্ডেড আছেন, তিনি তার ডিসিশন নিতে পারছেন না, তার রোলটা প্লে করতে পারছেন না, তার ফলে গন্ডগোল আছে। এবং রবি থেকে বর্তমানে তৃতীয়, অর্থাৎ আগামীকাল থেকে কেতু রয়েছে। কেতু যেটা করবে, প্রচুর সাহস বা শক্তির সঞ্চার দেবে, কিন্তু সেই শক্তিটাকে ইমপ্লিমেন্ট করতে দেবে না। ইমপ্লিমেন্টেশন যে কোনো কাজের হয় সেটা 5th হাউস থেকে সবসময়, বা 10th হাউস থেকে হয়। তো রবির 10th হাউস হচ্ছে বুধের ঘর, বর্তমানের সাপেক্ষে বলছি। এই বুধের ঘর থেকে আরেকটা বুধের ঘর, মানে জেমিনাই, সেই বুধ রবির সাথেই রয়েছে, এবং সেই বুধ এই মুহূর্তে একটু টার্মাইল সিচুয়েশনে রয়েছে। নাম্বার 2 হচ্ছে 5th হাউসে বৃহস্পতি আসবে, কিন্তু সে সামান্য একটু ছুঁয়ে থাকবে, সে 5th হাউসের পুরো ফল দিতে পারবে না, তারপরে ফুল ফ্লেজেড ফলটা পাওয়াটা সম্ভব হবে না। বাট অ্যাজ এ হোল এই গোচরকে আমি খুব নেগেটিভ বলবো না, কারণ টাইম অলমোস্ট এন্ড এসে গেছে। আপনাদের আজকে 16 তারিখ, তো আর 36-37 দিন সিচুয়েশানটা এরকম থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে বেটার হওয়া শুরু হবে। তার পরবর্তী 1 মাসের মধ্যে কিন্তু, মানে আমি যদি অক্টোবর মাসের 25-26 থেকে স্টার্ট করি, তার পরবর্তী 1 মাসের মধ্যে কিন্তু সিচুয়েশান অনেকটা কমফোর্টেবল হবে উইথ রেসপেক্ট টু হিউম্যান বিং। এটা কিন্তু আমি মান্ডেন জ্যোতিষ বলছি না। না, আপনি যদি আমাকে বলেন কোথাও বন্যা হতে পারে বা কোথাও ভূমিকম্প হতে পারে, সেই রিলেটেড বলছি না। আমাদের মধ্যে যে একটা জীবনী শক্তির যে অত্যন্ত হ্রাস ঘটেছে প্ল্যানেটের বর্তমান সিচুয়েশনের জন্য, স্পেশালি মে মাসের প্রায় ফার্স্ট উইক অনওয়ার্ডস, 7-8 তারিখের পরবর্তী থেকে সেই সময়টা কাটবে। এটা একদম ব্যক্তিভিত্তিক বললাম। এবার আমি 4-5টা লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দেবো। প্রথম যেটা বলবো সেটা বৃষ লগ্নের ক্ষেত্রে বলবো। দেখুন, বৃষ লগ্নের ক্ষেত্রে প্রথম তো লগ্নে রাহু রয়েছে, আমি বারবার বলেছি, এবং 5th হাউসে এখন রবি রয়েছে, এবং 5th হাউসে বুধের অধিপতি বুধও সেখানে রয়েছে, কিন্তু বকরি হবে। মঙ্গল রয়েছে, শুক্র সক্ষেত্রে রয়েছে। শুক্র ডিস্টার্ব করবে না, কিন্তু মঙ্গল থাকার জন্য কিন্তু প্রচুর ডিজায়ার এবং এক্সপেন্ডিচার বাড়িয়ে দেবে। এক্সপেন্ডিচার কিন্তু প্রত্যেকেই কার্টেল করবেন এই মাসটা, নাহলে কিন্তু, যদিও পুজোর মাস, দেওয়া থাওয়ার একটা ব্যাপার থাকে, তবুও বলছি যতটা সম্ভব না করলে না হয় ততটুকুই করবেন। 1 মাস জাস্ট এটা একটু চেক অ্যান্ড ব্যালেন্স রাখবেন। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যের এবং সন্তানদের স্বাস্থ্য। 3টে কথা বললাম, আপনার স্বাস্থ্য, সন্তান এবং সন্তানদের স্বাস্থ্য, 3টে জায়গায় খুব ইম্পর্টেন্স পে করবেন বৃষ লগ্নের ক্ষেত্রে বলছি। কারণ রাহুর দৃষ্টি রবির ওপরে থাকবে, তো এটাকে কোনোভাবেই খুব ডিলাইটফুল বলা যায় না। এবং রাহু কিন্তু শনিকেও দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে একইভাবে। তো 5th হাউসে স্যাটার্ন অলরেডি এখন বকরি এবং একদম অলমোস্ট ভেলোসিটিলেস একটা সিচুয়েশানে রয়েছে শনি এখন। তো এই সিচুয়েশানে থেকে ডেভেলপমেন্টকে সে এমনিতেই স্লথ করে দেবে, ইকোনমিক ফ্লোকে সে বন্ধ করবে।
কিন্তু তার সাথে রাহুর দৃষ্টি কি করবে, কিন্তু মিরাজ তৈরি করবে। হঠাৎ করে মনে হবে ওখানে গেলে পয়সা পাবো, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেখান থেকে আসবে না। তো তাতে ফ্রাস্ট্রেশন তৈরি করবে প্রচুর পরিমাণে। সেটা করবেন না, কারণ ওটা কিন্তু এক্সক্লুসিভলি 9th হাউসের ফল দেবে। তো সেটা চেষ্টা করবেন কন্ট্রোল করার। রাহু লগ্নে থেকে 9th হাউসের উপরে এফেক্ট দেবে, রাহু লগ্নে থেকে 5th হাউসের উপরে এফেক্ট দেবে, 7th হাউসের উপর তো দেবেই। তো সেটাকে কিন্তু নিজে, রাহুর যেটা কাজ, সেটা স্পেসিফিক কাজ হচ্ছে যে কোনো জায়গায় একটা ইলিউশন তৈরি করা, এবং ইলিউশনটা কিন্তু ক্ষতিকারক। শুক্র ইলিউশন তৈরি করে, কিন্তু সেই ইলিউশন থেকে সবসময় ক্ষতি হয় না। কিন্তু রাহুর ইলিউশন কিন্তু এক্সক্লুসিভলি ক্ষতিই করে, কারণ ওর ডেমন, ওর কাজ। আমরা ওর গোত্রভুক্ত নই, আমাদের থেকে সেপারেট একজন এন্টিটি। তো তার কাজ কখনো আমাদের ক্ষেত্রে গুরুত্ব মানে বা ভাইসি ভার্সা, আমরাও যেরকম তাকে বলছি যে তাকে তার থেকে বেঁচে চলো, সেরকম ও চেষ্টা করবে আমাদের মানে যতটা সম্ভব ক্ষতি করা যেতে পারে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। সন্তানদের প্রতি নজর দেবেন, খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত নজর দেবেন। সুগারের থেকে খুব সাবধান। কিন্তু আমি সুগারের জায়গাটা প্রত্যেককে বলেছি, সামনের বছর ফেব্রুয়ারি 10-12 তারিখ পর্যন্ত যারা সুগারে আক্রান্ত আছেন, যাদের সুগার ট্রেন্ডি আছেন, তারা কিন্তু সাবধানে থাকবেন। সুগার এই সময় কিন্তু একটু জ্বালাবে, বা পুরুষদের ক্ষেত্রে যাদের 50+ প্রস্টেটের সমস্যা হতে পারে, বা সুগার থেকে পায়ের দিকে যাদের ওন্ড আছে কোনো রকম, যাদের সুগার অত্যন্ত বেশি, তাদের কিন্তু খেয়াল রাখবেন। দরকার পড়লে ঠান্ডা পড়বে, আর 1 মাসের মধ্যেই পড়ে যাবে অল্প অল্প করে। তো পায়ে শু ব্যবহার করবেন, যাতে পায়ে কোনোভাবে ওন্ড না হয়। নাম্বার 2 হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, লগ্নের উপরে এতগুলো প্ল্যানেট থাক, আমি বারবার বলেছি, গোচরে থাক আর নর্মাল থাক, স্ট্যাটিক থাক, লগ্নে বেশি গ্রহ থাকা কখনো ভালো নয়। সেটা লগ্নের ভারসাম্যকে নষ্ট করে। লগ্নে একমাত্র যদি কোনো প্ল্যানেট না থাকাই ভালো, থাকলে শুক্র বা চন্দ্র। তাও চন্দ্রের অনেক ম্যাল এফেক্ট হয়ে যায়, তো কিছু সুপারপজিশন তৈরি করে। তার থেকে শুক্র থাকা বেটার, বা কেউ না থাকা বেটার। সব থেকে ভালো কেউ না থাকা। তো কন্যা লগ্নের ক্ষেত্রে এই সময় যেটা হবে, হটি প্রাউডি এবং অত্যন্ত ক্রোধ বা তেজ বাড়িয়ে দেবে। এবং 5th হাউসে যেহেতু বৃহস্পতি এসে ঢুকেছে, কিছু মানিটারি জায়গা আসবে। অন্তত তারা যদি ভাবে যে আমি 100 টাকা পেতে পারি, তাহলে 30 টাকা আসবে। আমি একটু আগে যেটা বলছিলাম যে ক্রাঞ্চ করবে, এটা কন্যা লগ্নের ক্ষেত্রে কিছু শাইনিং জায়গা আছে। যদিও কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু রবি দ্বাদশ ভাবের ফল প্রদান করে। মনে রাখবেন, রবি এবং চন্দ্রের কোনো মারক দোষ থাকে না কখনো, কারণ তারা যথাক্রমে পিতা এবং মাতা হয় ছক অনুসারে। তো পিতা মাতা যে অবস্থায় থাক না কেন, তারা কখনো কারো শত্রু হয় না। যদি তারা বিকৃত মস্তিষ্কের না হয়, কোনোদিন শত্রু হয় না। হতে পারে খুব পোটেনশিয়াল না হতে পারলো, কিন্তু তারা কখনো তার সন্তানের ক্ষতি চায় না। তো সেই অবস্থাতেও একটা জিনিস মনে রাখবেন, রবিচন্দ্রের কোনো মারক এফেক্ট হয় না। তো দ্বাদশভাবে থাকলেও, দ্বাদশভাবের অধিপতি হলেও, সে লগ্নে বসে থাকলেও সে মারক এফেক্ট দেবে না। কিন্তু যেটা দেবে সেটা হচ্ছে তার মস্তিষ্ককে অত্যন্ত উত্তেজিত করবে, উল্টোপাল্টা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, হটকারী তৈরি করে দেবে, এক ধরনের অবিমৃষ্যকারীতে পরিণত করতে পারে এই সময় রবি এখানে থাকার জন্য। এবং বুধ যেহেতু লগ্নপতি নিজে ডিস্টার্বড রয়েছে, তার ফলে শরীরের প্রতি যত্ন নেবেন, স্পেশালি পেটের সমস্যা, নাভি থেকে আরেকটু নিচের দিকে লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত অংশ কিন্তু যত্ন নেবেন। মেয়েদের ক্ষেত্রে কিন্তু লোয়ার অ্যাবডোমেন বা রিপ্রোডাক্টিভ অর্গানসের যত্ন নেবেন। শরীর খারাপ হলে ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম গাফিলতি করবেন না। যাদের বয়স 50-এর ওপরে, তারা কিন্তু অর্থোপেডিক সমস্যা থেকে খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন। কারণ রাহু রয়েছে 9th হাউসে এবং কেতু 3rd হাউসে রয়েছে। 3rd হাউসের কেতু কিন্তু ভীষণ কলহ তৈরি করে নিজেদের মধ্যে, এবং মানে ঘরের মধ্যে কলহ তৈরি করে। নাম্বার 3 হচ্ছে কনস্পিরেটার টাইপের মেন্টালিটি তৈরি করে। এবং বৃশ্চিকের ঘর, অনুরাধা নক্ষত্র, কেতু বসে রয়েছে, একেবারেই মানে ব্যাড কম্বিনেশন এটাকে বলা যায়, উইথ রেসপেক্ট টু দ্য প্রেজেন্ট সিনারিও। তো সেই হিসাবে একটু সাবধানে থাকবেন কন্যা লগ্নের ক্ষেত্রে। এবং সন্তানদের ক্ষেত্রে যেহেতু স্যাটার্ন রয়েছে, তো গ্রোথটাকে একটু স্লো করবে, উত্তেজিত হওয়ার কিছু নেই। 1.5 মাস পর থেকেই দেখবেন সিচুয়েশন অটোমেটিক্যালি আবার মুভ করতে শুরু করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো, বৃশ্চিক লগ্নের কিন্তু স্বাস্থ্যের প্রতি খুব নজর দেবেন। এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যাদের যাদের বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি আছে নর্মালি, তারা কিন্তু
আগামী 40 দিন খুব সাবধানে থাকবেন, ফিজিক্যালি বলছি, এটা চলাফেরা সমস্ত কিছুর ক্ষেত্রে। কারণ এমন একটা কম্বিনেশনে আছে এই মুহূর্তে প্ল্যানেট, যেটা কিন্তু মোটেই খুব বেটার কম্বিনেশন বলা যায় না। এবং সব থেকে বড় কথা যে রাহু এবং শনি এখন নবাংশে মেষ রাশিতে বসে রয়েছে, যেটাকে খুব বেটার কম্বিনেশন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলা যায় না, বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, আমি লগ্ন ধরেই বলছি, রাশিকে আলাদা করে ইনক্লুড করে নিলাম, যেহেতু চন্দ্র সেখানে তার গুণ নষ্ট হয়। চন্দ্রই একমাত্র প্ল্যানেট যার গুণ নষ্ট হয়, অন্যান্য প্ল্যানেটের কিন্তু অন্যরকম গুণ তৈরি হয়। চন্দ্রের কিন্তু তার যে হিউম্যানিটি, তার যে মাতৃত্ব, তার যে দয়া মায়া মমতা, এই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়। ইনিশিয়ালি প্রচণ্ড সে ইমোশনাল আসপেক্টের মধ্যে চলে যায়, তারপরে হঠাৎ করে সে সব কিছু ছেড়ে দিয়ে সে শুধু লাভ লোকসানের জায়গাটা চিন্তা করে, যে আমি এটা পেলে ওটা করব, ওটা পেলে এটা করব, কিন্তু আলটিমেটলি সে কিছুই করতে পারে না এবং টাইম বাউন্ড কাজটা করতে পারে না। সে পয়সা করি বা পয়সা না হলেও কোনো ক্যাশ বা কাইন্ড কোনো কনসিডারেশনে চলে যায় অ্যাকচুয়ালি। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, অসুবিধা হলেই ডক্টর দেখিয়ে নেবেন, এবং উত্তেজিত হবেন না রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বা নর্মাল ডিলিংসের ক্ষেত্রে। কতদিন বললাম না, 40 দিন। রবিকে কনসিডার করে নিয়ে বলছি, পুরো বছরটা রবিকে কনসিডার করে নিয়ে বলছি। এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকবেন। আর যারা বিদেশ চাকরি থেকে কিছু যোগ আসতে পারে, দ্বাদশে শুক্র আছে এবং সেই শুক্রের উপর শনি দৃষ্ট আছে, তো সেটা একটু কনসিডার করে নিয়ে তারপরে যাবেন। কারণ মোবিলিটি এখন অলমোস্ট স্যাটার্ন ক্লোজ করে রেখে দেবে, আরও কুড়ি না হলেও প্রায় 24 দিন মতন মোবিলিটিকে ক্লোজ করে রাখবে, মোবিলিটি আসতে দেবে না কিছুতেই। তো ঠিক 11 তারিখ যাবে, তারপরে 7-10 দিন যাবে, তারপরে মোবিলিটি আস্তে আস্তে তৈরি হবে। সেই সময়টা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। চাকরি পেলে অবশ্যই জয়েন করে যাবেন, কিন্তু দেখবেন প্রসেস হতে হতে কিছুদিন সময় নিয়ে নেবে। লাস্ট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই জন্য বলছি, আরও প্রিসাইজলি বলছি, কারণ কুম্ভ লগ্ন থেকে যদি পরিষ্কার ধরেন তাহলে রবি তার 8th হাউসে বসে রয়েছে, ইমিডিয়েট 8th হাউসে মঙ্গল বসে রয়েছে, 8th হাউসে বুধ বসে রয়েছে। তো এটা, এবং কুম্ভ লগ্নের দ্বাদশভাবে ইমিডিয়েট শনি বকরি হয়ে রয়েছে, বৃহস্পতিও বকরি হয়ে প্রবেশ করেছে। তো এই কম্বিনেশনটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে বা যে কোনো নেতিবাচক কাজকর্মের জন্য কিন্তু খুব উৎকৃষ্ট সময়। যাদের ভালো দশা না আছে তারা চেষ্টা করবেন এই সময়টা একদম নিজেকে স্থির করে দেওয়া, এবং যত রকম নেতিবাচক চিন্তা আসছে সেটাকে ভাববেন যে হ্যাঁ আমি নেতিবাচক কাজই করব, কিন্তু 40-45 দিন পরে করব। 40-45 দিন পরে ওটা এলাপসড হয়ে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে। তো এই সময়টা কিন্তু কুম্ভ লগ্নের জন্য বা কুম্ভ রাশির ক্ষেত্রেও কিছুটা বলা যেতে পারে। কারণ যদি রাশি থাকে তাহলে চন্দ্র থেকে 4th হাউসে রাহু রয়েছে এবং রাহু চন্দ্রের নক্ষত্রেই থাকবে, সেটা কিন্তু আরও বেশি ইলিউশন তৈরি করবে। দয়া করে এমন কিছু যে উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করে দেবেন না, এটা পরবর্তীকালে আপনাকে রিকনসিডারেশনের সময় না দেয়। এই জায়গাটা করবেন না। আমি অ্যাকচুয়ালি প্রত্যেককেই বলবো এই সময়টা প্রত্যেকেই চেষ্টা করবেন ধৈর্য ধরে, আর এতগুলো দিন কাটিয়েছেন, ধৈর্য ধরে আরও 40টা দিন জাস্ট বের করে নেওয়া, তারপরে সিচুয়েশান অটোমেটিক্যালি ঠিক হবে। আপনারা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবেন। অ্যাস্ট্রোলজির একটা অদ্ভুত মজা আছে, যে যতই গল্প বলুক না কেন, কে কি বলছে সেটা জীবনের অভিজ্ঞতা দিয়ে বোঝা যায়। সুতরাং আমি যখন এতবার একটা কথা, রোজ একটা কথা বলি, অনেকে আমাকে বলেন যে আপনি এক কথা রোজ বলেন, আপনার কি কোনো ক্লান্তিও হয় না? তো আমি তাও বলি, হ্যাঁ এটাই আমার কাজ। কারণ বারবার বললে যেটা কি হয়, অনেক মানুষ আছেন না যারা ধরুন একটু হালকা মানুষ, তাদেরও মাথায় থেকে যায় বারবার বললে, তো সেই কারণে বলি। তো সেই হিসাবে দেখবেন 40 দিন পর থেকে সিচুয়েশানটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বারবার বলবো, তারা যদি গাড়ি ড্রাইভ করেন বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হচ্ছে, বাইরে বেরোতে হচ্ছে, এরকম সিচুয়েশান হয়, খুব সাবধানে চলবেন, কোনো তাড়াহুড়ো করবেন না কোনো কাজে। কারুর সাথে, বিশেষ করে আপনার সিনিয়র যিনি বস আছেন আপনার, বা যদি ব্যবসা করেন, তো যদি কোনো লোন নিয়ে ব্যবসা করেন, তো ব্যাংক অথরিটির সাথে
চেষ্টা করবেন আপনি যতই মাসে মাসে আপনার ঠিক আপনি লোন ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছেন বা যাই করছেন না কেন, সম্পর্কটা এ সময় বিটার হতে দেবেন না। যদি উল্টো দিকের কেউ সম্পর্কটা বিটারও করে, চেষ্টা করবেন নিজের বুদ্ধি দিয়ে সম্পর্কটাকে ধরে রাখা, অর্থাৎ আপনার এন্ড থেকে যেন সম্পর্কটা খারাপ না হয়, সেটাতে একটু কৌশলী হবেন, স্ট্র্যাটেজিক হবেন, সেটার ডিভিডেন্ডটা পরে বুঝতে পারবেন। চেষ্টা করবেন সুস্থ রাখা, স্ত্রীর প্রতি যত্ন নেবেন অত্যন্ত। এটা কিন্তু আমি একদম স্পেসিফিক বললাম, স্ত্রীর প্রতি, মানে আমি জাতককে বলছি অ্যাকচুয়ালি। স্ত্রীর প্রতি যত্ন নেবেন এবং কোনো রকম প্রবলেম হলে যে মানে ইরেসপেক্টিভ অফ এজ আপনি কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম গাফিলতি করবেন না। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রিসাইজলি বলছি, কোনো রকম কিছু এই সময় ইনিশিয়েট বা কিছু টার্মিনেট করতে যাবেন না। অর্থাৎ আজকে প্রোগ্রাম করছি মানে কালকে, অ্যাকচুয়ালি 26 তারিখ থেকে এফেক্টটা হয়েছে গত মাসের, তো এটা থাকবে 26 তারিখ অক্টোবর মাসের। তো আজ থেকে হিসেব করলে 40 দিন। এই 40 দিনের মধ্যে কিছু নতুন করে শুরু বা শেষ কোনোটাই করতে যাবেন না, যেটা যেরকম চলছে সেটা সেরকম চলতে থাক। আমি কিন্তু মডিউলের উপরে অ্যাজ এ হোল বলেছি যে এই টাইমটা কিন্তু মানিকে কম করে দেবে, ক্রাঞ্চ করে দেবে। সুতরাং তার জায়গাটার জন্য কিছু দুঃখ পাওয়ার কিছু নেই, বা অতিরিক্ত এক্সপেন্ডিচার করিয়ে আপনার হাত শূন্য করে দিতে পারে। হ্যাঁ, মারাত্মক কিছু করবেন না, কিন্তু চেষ্টা করবেন যে টাকাটা যাতে সদ্ব্যবহার করা যেতে পারে। অটোমেটিক্যালি সিচুয়েশন ঠিক হলে আবার তৈরি হবে। আর সন্তানদের প্রতি, যেহেতু 5th হাউসের কালপুরুষের 5th হাউসের লর্ড নিজে 6th হাউসে রয়েছে এবং অতিরিক্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে, এবং কালপুরুষের উপজয় স্থানের স্থান যে গ্রহ আছে তার সাথে সহাবস্থানে রয়েছে, এবং কালপুরুষের যে 9th হাউসের, যিনি পঞ্চম ভাবের কারক অ্যাকচুয়ালি বৃহস্পতি, তিনি কালপুরুষের এমন একটা পোস্টিংয়ে রয়েছেন যেটা রবি থেকে 6ষ্ঠ ঘরে রয়েছেন বর্তমানে, রবির ঘর থেকে, রবি থেকে নয়, রবির ঘর থেকে। সুতরাং সন্তানদের প্রতি কিন্তু সবাই একটু এক্সট্রা কেয়ার নেবেন এই 40টা দিন। আরও একটু যদি বলা যায়, অন্তত অক্টোবরের এন্ড পর্যন্ত প্রত্যেকে একটু এক্সট্রা কেয়ার নেবেন, যত্নপাতি করবেন যতটা সম্ভব, এবং খাওয়া দাওয়ার প্রতি নজর রাখবেন। আলোচনাটা এই পর্যন্ত এখানে শেষ করব, এর বেশি কিছু বলার নেই। আর গুরুশৌরী যোগ নিয়ে একটা ছোট্ট কথা বলে দিই। দেখুন, গুরুশৌরী যোগ নিয়ে ছকে অনেক কিছু বলা থাকে। একটা গুরুশৌরী যোগ হয়ে পরের গুরুশৌরী যোগ হতে সময় লাগে প্রায় 19 বছর 7 মাস। অর্থাৎ এইখানে যে গুরুশৌরী যোগ হয়েছে সেটা একদম গত বছর মার্চ মাসেও হয়েছিল। গত বছর মার্চ মাসের একদম এন্ড থেকে একদম জুন মাসের এন্ড পর্যন্ত গুরুশৌরী যোগ ছিল। তখন রবি এবং বৃহস্পতি 3 ডিগ্রি 10-12 মিনিট মতন ঢুকেছিল, অর্থাৎ একটা নবাংশ, যখন প্রথম লকডাউন হয়েছিল সে সময়। আর শনি ছিল মোটামুটি 7 ডিগ্রির কাছাকাছি সময় পর্যন্ত। দেখুন, গুরুশৌরী যোগ সম্পর্কে আমার সামনে পরাশরী ঘোড়ার থিওরি খোলা আছে, আমি দেখে দেখে আপনাদের ডিকোড করছি। হ্যাঁ, এখানে বলছে গুরুশৌরী যোগ সব থেকে অ্যাক্টিভ হয় এমন ঘরে যেই ঘরের মধ্যে মেটেরিয়াল প্রাধান্য বেশি থাকে। মেটেরিয়াল প্রাধান্য, আমরা কি চাই অ্যাকচুয়ালি, আমরা যারা সাধারণ মানুষ, র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষ, তারা কি চাই যে আমরা চাকরি করি বা ব্যবসা করি, আমাদের জীবনে একটা মেটেরিয়াল প্রসপারিটি আসবে, আমাদের জীবনের মেটেরিয়াল কাজগুলো সবকটা একটা নির্দিষ্ট বয়সে হবে, যেরকম হয় অ্যাকচুয়ালি, বা হয় মানে যেটা আমাদের কনভেনশনাল। এই ঘরের মানে মকর রাশি বা কুম্ভ রাশিতে সেই জিনিসটা হয় না। প্রিসাইজলি বলে দিয়েছে এখানে, আমি একদম ডিকোড করছি, প্রিসাইজলি বলেছে হয় না। কি হয় না মানে এরম নয় যে কিছু হয় না, হবে তো নিশ্চয়ই, কিন্তু আমাদের যে চাহিদা সেই অনুসারে হয় না। এখানে হচ্ছে যারা হেভি এবং কোর ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, স্পেশালি যারা আয়রন স্টিল, যারা মাইনিং, যারা বিভিন্ন খনিজ পদার্থ, অর্থাৎ যারা লং টার্মে বিভিন্ন বিনিয়োগ করছে এবং অনেক বড় ব্যবসা যাদের, তাদের এই সময়, বা ডিফেন্স সেক্টরের ব্যবসা, যারা বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করে, এটা কিন্তু সারা পৃথিবীর সাপেক্ষে শনিকে যখন কনসিডার করব তখন সেটা পশ্চিমবঙ্গ তো দূরস্থ, ভারতবর্ষ অনেক ছোট জায়গা, পুরো পৃথিবী, এটা পুরো পৃথিবীর এফেক্ট বলছি। এই সময় হেভি এবং কোর ইন্ডাস্ট্রি, এবং স্পেশালি এমন ইন্ডাস্ট্রি যার ডিউরেবিলিটি অনেক দিন আছে,
আমরা যখন একটা লোহা ইস্পাতের কোনো একটা জিনিস কিনি, খুব রেয়ার আছে সেই জিনিসটা হারিয়ে না গেলে সেটা কিন্তু সহজে নষ্ট হয় না, কারণ তার এরোশনটা অনেক কম হয়। এই ঘর সেই জাতীয় কারবার যারা করেন তাদের জন্য খুব উল্লেখযোগ্য জায়গা, খুব উল্লেখযোগ্য জায়গা। সারা পৃথিবীর ডিফেন্সের যদি মডার্নাইজেশন বলেন, তাহলে এটা হচ্ছে ডিফেন্স মডার্নাইজেশনের সময়। এটা শুরু হয়েছে কবে না, 2019 সালের মোটামুটি ফ্যাগ এন্ড থেকে, এটা চলবে প্রায় 2024 সালের এন্ড পর্যন্ত। তার মানে এটা নয় তারপরে আর মডার্নাইজেশন হবে না, মডার্নাইজেশন তো রোজ হবে, কিন্তু আমি বলছি এত র্যাপিড আকারে হবে না, এত বিপুল বিনিয়োগ আর হবে না, এবং সেটা শুধু ভারতে নয় সারা পৃথিবীতে হবে। বা প্রচুর মাইনিংয়ের জায়গা, অনেক এমন জায়গা পাওয়া যাবে যেসব জায়গা থেকে নতুন তেল বলুন বা খনিজ পদার্থ বলুন, সেগুলো উত্তোলনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা ধরুন সামান্য চাকরি করি বা ব্যবসা করি, যারা খুব ছোটোখাটো কোনো একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের যুক্ত, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ডিভিডেন্ডওয়ালা নয়, খুব রেয়ারেস্ট অফ দ্য লেস দ্যান 1% ছক, খুব ডিভিডেন্ডওয়ালা জায়গা নয় এটা এই গুরু সৌরী যোগের। নাম্বার 2 হচ্ছে গুরু সৌরী যোগ সব থেকে বেশি এফেক্টিভ হয়, এখানে যে ডিগ্রিটা দিয়েছে সেই ডিগ্রিটা হচ্ছে 7 ডিগ্রি থেকে 17 ডিগ্রি, অর্থাৎ শনি এবং বৃহস্পতি একে অপরের মধ্যে 7 থেকে 17 ডিগ্রির ডিফারেন্সে থাকতে হবে। তো এখন স্যাটার্ন আছে মোটামুটি 13 ডিগ্রির মতন, তো আমি যদি ম্যাক্সিমাম 17 ডিগ্রি ধরে নিই তাহলে সেটা 30 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে গুরু সৌরী যোগের ডোমেইনের মধ্যে কিন্তু বৃহস্পতি ঢুকে পড়েছে। কিন্তু কি অবস্থায় ঢুকে পড়েছে গুরু সৌরী যোগ? দেখুন, একটা গ্রহ যখন ডাইরেক্ট চলে আর একটা গ্রহ, মানে গ্রহরা যখন বকরি চলে, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। বকরি যখন চলে গ্রহের, তখন স্ট্যাটিক ফল প্রদানের ক্ষমতা বেশি বাড়ে। আমাদের দুরকম ফল হয় দেখবেন, কিছু ফল আমরা একটা চাকরি পেলাম, পার্মানেন্ট চাকরি, আমাদের সন্তান হলো, আমাদের বিবাহ হলো, এগুলো হচ্ছে জীবনের স্ট্যাটিক ফল, মানে লং টার্মে এফেক্টের জন্যই কাজগুলো করা হয়। শর্ট টার্ম কি না, কোনো খাবার কিনে আনলাম, একদিন খেলাম বা কোথাও ঘুরতে গেলাম, শর্ট টার্ম এফেক্ট। তো যখন শনি বৃহস্পতির মতন প্ল্যানেট যখন বকরি গতিতে গুরু সৌরী যোগ তৈরি করবে, সেটা লং টার্ম এফেক্ট দেবে, সন্তান হওয়ার ক্ষেত্রে বেটার। যদিও দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্সটা আরেকটু কম হলে বেটার হতো। 17 ডিগ্রি মানে একদম লাস্ট ব্যারিয়ারটা দিয়েছে, 12-14 ডিগ্রির মতন থাকলে পরে ডিফারেন্সটা খুব ভালো হতো, এবং দুজনে দুটো ডিফারেন্ট নক্ষত্রে থাকলে খুব ভালো হতো। নক্ষত্রে তো অবশ্যই ডিফারেন্ট আছে, একজন চন্দ্র একজন মঙ্গল, কিন্তু চন্দ্র মঙ্গল দেখুন একে অপরের ঘরে নিচ হয়ে যায় অ্যাকচুয়ালি। তো সেই হিসাবে, এবং একে অপরের মানে কোণে অবস্থান করে, পঞ্চম নবম আছে, মানে আমি বৃশ্চিক এবং চন্দ্রের ঘর বলছি। তো সেই হিসাবে কিন্তু খুব একটা ডিভিডেন্ডওয়ালা জায়গাতে নেই এই মুহূর্তে। 2 নম্বর হচ্ছে এই ঘর থেকে 5th হাউসে রাহু বসে রয়েছে, অর্থাৎ এই ঘরের যে ডেভেলপমেন্ট, মানে মকর রাশির যে ভার তুলবে, যে ডেভেলপমেন্ট তুলবে, সে রাহু বসে রয়েছে। রাহু নিজেকে দেখাবে আমি বিরাট বলশালী, কিন্তু রাহুর তো কিছুই নেই। ওর বলশালীও অবশ্যই, কিন্তু ও বলবে আমি করে দেবো, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিছুই করবে না, ধোকা দেবে, ডিসেপশন। তার ফলে খুব একটা বেশি ডিভিডেন্ড পাওয়া যাবে না। বাট আমি বারবার বলছি, গ্রহ কোনোদিন খালি হাতে ফল দেবে না, গ্রহ যখন দেবে ফল দেবে। কোর এবং হেভি জায়গা, যারা লং টার্মে কাজ করছেন, যারা মনে করুন ইনভেস্ট করবেন, তারা যদি 15 বছর 18 বছরের কথা চিন্তা করে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেই ইনভেস্টমেন্টের রেজাল্ট আপনি অফকোর্স পাবেন। যদি মনে করেন আমি 3 বছর বাদে তুলবো, সেই ইনভেস্টমেন্ট কিন্তু খুব সামান্য ফল দিতে পারে, ডিপেন্ডিং আপন দি স্ট্রেংথ অফ দি হরোস্কোপ অ্যান্ড দশা। যদি স্ট্রেংথ ভালো থাকে তাহলে একটু সামান্য দেবে, আর দশা বেটার থাকলে আর একটু সামান্য দেবে, নচেত কিন্তু কিছুই দেবে না, দেওয়ার মতো অবস্থায় থাকে না সে। এই গুরু সৌরী যোগকে খুব এফেক্টিভ বলা যায় না। বহু লোক প্রশ্ন করেছে খুব ভালো গুরু সৌরী যোগ, ভালো কি মন্দ সেটা আপনাদের জীবন দিয়ে উপলব্ধি করুন না, কারোর কথা শুনবেন কেন? আমি কি বলছি সেটা শোনার দরকার নেই, আমি তো আপনাদের মিসগাইড করতে তো পারি, আমার উদ্দেশ্য থাকতে পারে। আপনি আপনার জীবন দিয়ে উপলব্ধি করুন যে এই যে বৃহস্পতি কালকে এসে ঢুকেছে এবং শনি এখানে গত 1.5 বছর ধরে বসে আছে, তো এই গুরু সৌরী যোগ যে তৈরি হলো আমার জীবনে কি উন্নতি দিল, বা আগামী মাসের নভেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে। হ্যাঁ, অক্টোবরের 26 তারিখের পর থেকে পরবর্তী হয়তো 20-22 দিন কিছু ফল দেবে, কিন্তু সেটা তো গুরু সৌরী যোগের ফল বলা যায় না, কারণ তখন তো দুজনেই আবার মার্গী গতি নিয়ে নেবে।
বৃহস্পতি তো অলমোস্ট বেরিয়ে যাওয়ার মোমেন্টে থাকবে, এটাকে খুব একটা এফেক্টিভ গুরু সৌরীযোগ বলা যায় না। এর পরের যে গুরু সৌরীযোগ যেটা তৈরি হবে, এই গুরু সৌরীযোগ কিন্তু আজকে থেকে 19 বছর পর তৈরি হবে এবং সেটা সিংহ রাশিতে তৈরি হবে। তার আগে আর কোনো তৈরি হবে না গুরু সৌরীযোগ। 12 বছর পরে বৃহস্পতি যেখানে ঘুরে আসবে, সিম্পল ব্যাপার, বৃহস্পতি 12 বছর পর যখন ঘুরে আসবে এই ঘরে, মানে আমি যদি বৃহস্পতির গোচর শুরু করি, বৃহস্পতি আগে বেরিয়ে যাবে, লিড করে বেরিয়ে যাবে, খুব নর্মাল ক্যালকুলেশনটা ভাবুন। 12 বছরের মধ্যে শনি কটা ঘর যাবে? শনি যাবে 3.5 থেকে 4খানা ঘর। তার মানে যদি আমি 10 নম্বর ঘর থেকে শুরু করি, তো 12 বছর পরে বৃহস্পতি যখন আবার মকরে আসবে, তখন শনি চলে যাবে মেষ রাশির শেষের দিকে, মানে খুব প্রিসাইজলি বলছি বৃষ রাশিতে চলে যাবে, আরো প্রিসাইজলি যদি বলা যায়, তো বৃষ রাশিতে যাবে। তো বৃহস্পতি আবার যখন যাত্রা শুরু করবে বৃষ রাশি পর্যন্ত ধরতে, মকর থেকে বৃষ, তো 5 বছর নেবে। তো 5 বছরে শনি চলে আসবে আমাদের চন্দ্রের ঘরে, সেটা হচ্ছে কর্কট রাশিতে। তো 12 আর 5 কত হলো? 17 বছর। তো তখনও এসে পৌঁছাবে বৃষ রাশির শেষের দিকে, তখনও শনি থাকবে তার থেকে 1.5 হাত দূরে। তো আলটিমেটলি শনিকে 1.5 হাত দূরে যখন ধরতে যাবে, 1.5 হাতটা হয়ে যাবে 2 হাত, কারণ মিলিত তারা হবে আবার এসে রবির ঘরে, ঠিক 1979 সালে যেখানে গিয়ে মিলিত হয়েছিল শনি এবং বৃহস্পতি। সুতরাং 19 বছর পরে আবার গুরু সৌরী যোগ হবে। সেই গুরু সৌরী যোগ এফেক্টিভ হবে মারাত্মক মেটেরিয়ালি, কারণ সেটা মেটেরিয়াল রুম, খুব বেশি এফেক্টিভ হবে। কিন্তু এই গুরু সৌরী যোগের এফেক্ট কিন্তু খুব একটা পাবেন না, আপনারা আগামী নিজেদের জীবন দিয়ে বুঝতে পারবেন, আমাকে বলার দরকার নেই। ভালো থাকবেন প্রত্যেকে। 40টা দিন, প্রত্যেকে 40-42 দিন একটু সাবধানে থাকবেন, বাচ্চাদের প্রতি যত্ন নেবেন। আমি কিন্তু কথাটা বারবার বললাম। নমস্কার।